যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন পটোমেক নদীর ঠিক অপর পারে অবস্থিত 5 কোণা বিশিষ্ট একটি বিল্ডিং। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ভবনগুলোর অন্যতম স্থাপনাটির নাম পেন্টাগন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এই সদর দফতর সাদামাটা কোনো অফিস নয়, বরং এখান থেকেই পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে আমেরিকা। ভবনের ভেতরেই রয়েছে মার্কিন আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিন, ন্যাশনাল গার্ড ও কোস্ট গার্ডের হেড অফিস। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির হার্ট হিসাবে পরিচিত অজেয় এই দুর্গটির নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী? এত গুরুত্বপূর্ণ এই ভবন কি কখনো দখল করা সম্ভব? সরাসরি সামরিক আক্রমণের মাধ্যমে পেন্টাগন দখল করা প্রায় অসম্ভব। সুপার সিকিউর ভবনটি নির্মাণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। 1941 সালে নির্মাণ কাজ শুরু হয়ে মাত্র 16 মাসে তৈরি হয় এই ভবন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের পরিকল্পনা ছিল বিশ্বযুদ্ধ পরিচালনার জন্য যত দ্রুত সম্ভব কার্যকরী একটি প্রতিরক্ষা সদর দফতর গড়ে তোলা। আকর্ষণীয় 5 কোণা ডিজাইন প্রথমে ভৌগোলিক কারণে নেওয়া হলেও পরবর্তীতে এটি হয়ে ওঠে মার্কিন সামরিক শক্তির প্রতীক। তখনকার হিসাবে এতে কাজ করতে পারে প্রায় 77,000 মানুষ। পুরো ভবনের করিডোরের মোট দৈর্ঘ্য প্রায় 17 মাইল। পারমাণবিক হামলাও ঠেকিয়ে দিতে সক্ষম পেন্টাগনের নিরাপত্তা ব্যবস্থা। 1990-এর দশকে অ্যাসবেস্ট দূষণের কারণে পুনর্নির্মাণ করা হয় পেন্টাগনের একটি অংশ। তখন নতুন করে অত্যাধুনিক করা হয় ভবনের সিকিউরিটি সিস্টেম। একসময় বিল্ডিংয়ের নিচে ছিল আন্ডারগ্রাউন্ড সাবওয়ে স্টেশন, পরে সেটা বন্ধ করে দেয়া হয়। 2001 সালে যখন পেন্টাগনে হামলা হয় তখন বিমানটি ভবনের সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ অংশে আঘাত হেনেছিল, যে অংশে ছিল স্টিলের স্তম্ভ, কেভলার জাল এবং 500 পাউন্ড ওজনের বিস্ফোরণ প্রতিরোধী কাচের জানালা, যেগুলো বিমান আঘাত করলেও ভাঙেনি। পরবর্তীতে প্রজেক্ট ফিনিক্স নামে একটি নিরাপত্তা প্রকল্প হাতে নেয় মার্কিন প্রশাসন, যার মধ্য দিয়ে পুরো ভবনটি পরিণত হয় সন্ত্রাস বিরোধী দুর্গে। পেন্টাগনের চারপাশে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার, বিশেষায়িত ক্যামেরা, অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা সিস্টেম। আশেপাশের আকাশে উড়ন্ত কোনো বিমানের গতি ও ফ্লাইট প্ল্যান বিশ্লেষণ করে হুমকি মনে হলে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে সেন্সর গাইডেড সিস্টেম। কোনো যানবাহন বা উড়োজাহাজ নির্ধারিত পথের বাইরে গেলে প্রথমে পাঠানো হয় সতর্ক সংকেত। নির্দেশ অমান্য করলে সেগুলো ধ্বংস করতে তৎপর হয় মিসাইল সিস্টেম ও যুদ্ধবিমান। পেন্টাগনের ভেতরে সরাসরি কোনো পার্সেল ডেলিভারি অসম্ভব। কিছু পাঠালে সেটা আগে পরীক্ষা করা হয় দূরের বিশেষ সুরক্ষিত স্থানে। কোনো বিস্ফোরক বা রাসায়নিক অস্ত্র ভবনে প্রবেশ ঠেকাতেই এই ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্থানগুলোর একটি হলেও পেন্টাগনকে নিরাপদ রাখার চ্যালেঞ্জ কখনোই শেষ হয় না। সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে বৈরী সম্পর্ক আছে এমন বিভিন্ন দেশ ও হ্যাকার গোষ্ঠী এই ভবনের সাইবার সিকিউরিটি ভাঙার চেষ্টা করছে। পেন্টাগন সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায় তার বেশিরভাগই বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রের দেয়া। প্রযুক্তির উন্নতির এই যুগে পেন্টাগন কি সবসময় এতটা নিরাপদ থাকবে, নাকি ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত দুর্বলতা প্রকাশ পাবে, সেটা একটি জটিল প্রশ্ন। তবে কখনো এই অজেয় দুর্গে দখলদার হানা দিলে আমেরিকার জন্য সেটা হবে কঠিন বিপদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে চলমান উত্তেজনা দুই দেশের বাহিনী ছাড়িয়ে আবারও বড় আকারে ছড়িয়ে পড়ল দুই দেশের নাগরিকদের মাঝে। এর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আবারও সীমান্তে বেড়া দেয়া অব্যাহত রাখার ঘোষণা দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করেছেন। ফলে প্রশ্ন উঠেছে সীমান্ত সংকট মোকাবেলায় ভারতের আগ্রহ নিয়ে। প্রশ্ন দেখা দিয়েছে উত্তেজনা না কমিয়ে ভারত কেন উস্কানি দিচ্ছে, যার ফলে সীমান্তের দুই দেশের বাহিনী নয় বারবার উত্তেজনা দেখা দিচ্ছে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মাঝে, যার প্রমাণ আবারও মিলল শনিবার। এদিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে শনিবার উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি এতটাই নাজুক হয় যে দুই দেশের মানুষ শূন্যরেখা বরাবর দাঁড়িয়ে যায়।
বাংলাদেশিরা জানান, শনিবার সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরে জমিতে ঘাস কাটছিল দুই যুবক। সে সময় ফসলি জমি নষ্টের অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা। পরে তারা বাংলাদেশের ভেতরে কয়েকটি আম গাছ কেটে দেয় এবং ফসলি জমি নষ্ট করে। এতে ক্ষিপ্ত বাংলাদেশিরা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করে। ভারতীয় অংশ থেকে বাংলাদেশিদের লক্ষ্য করে কাঁদানি গ্যাস ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাদের ছোড়া পাথর ও হাঁসুয়ার আঘাতে আহত হন বেশ কয়েকজন বাংলাদেশি। বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আমাদের অনেকজন কয়েকজন আহত, অনেককে কাতার কপালছে ওদের ভারতীয় সদস্যরা। ভারতের বিএসএফ কে নিয়ে কিনা চায়রা নিয়ে এসে মনে করে বাংলাদেশের কাজ টাজ কাটে লোকজনকে মসজিদে মাইকিং করে বলা হয়েছে যে তোমরা যা আছে বাংলাদেশ হলে এসে কাতা নিয়ে। বিপুল মানুষের উপস্থিতিতে চরম উত্তেজনার মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীরা। পরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। মূলত চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুরে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তবে সংকট সমাধান না করে বরং সীমান্তে কাঁটাতার দেয়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, সীমান্তে কাঁটাতার দেয়া, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা ও প্রযুক্তির সাহায্য নেওয়া প্রয়োজন। তিনি জানান, এরই মধ্যে নয়াদিল্লিতে বাংলাদেশের কার্যনির্বাহী হাই কমিশনারকে তলব করে ভারতের অবস্থান জানানো হয়েছে। রণধীর জয়সওয়ালের দাবি, বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত তৈরি, চোরাচালান, মানুষ ও গরু পাচার বন্ধ করতে চায় ভারত। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায় এবং এই বিষয়ে ভারত দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান জয়সওয়াল। একদিকে কাঁটাতারে বেড়া দেয়া অব্যাহত রাখার ঘোষণা, আর একদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখার কথা বলে ভারত তার দ্বিমুখী নীতির প্রয়োগ করছে বলে অভিযোগ অনেকের। বিশ্লেষকরা মনে করছেন, সীমান্ত উত্তেজনা কমাতে ভারতের আগ্রহ নেই, বরং সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ভারত দুই দেশের নাগরিকদের মাঝে সংঘাত তৈরির অপচেষ্টা চালাচ্ছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। মৃত্যুপুরীর ধ্বংসযজ্ঞের পথ ধরে অজানা এক ভবিষ্যতের দিকে যাচ্ছে ইসরায়েলি নৃশংসতায় পঙ্গু গাজা। হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী রবিবার এটি কার্যকরের পর বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে সাধারণ গাজাবাসী। কিন্তু কোথায় যাবে? ইসরায়েলি হত্যাযজ্ঞে পুরোপুরি মাটির সাথে মিশে গেছে গোটা গাজা। তবে যুদ্ধবিরতি হলেও সন্দেহ কাটছে না গাজাবাসীর, যে কোনো মুহূর্তে আবারও হামলার শঙ্কায় রয়েছে তারা। أنا دخلت المنطقة قبل يمكن 20-25 يوم قبل اليهود لا يمرقوا هنا। কারণ যুদ্ধবিরতি কার্যকরের দিনেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিতর্কিত মন্তব্যে অনিশ্চয়তা দেখা দেয়। নেতানিয়াহু দাবি করেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে তার তালিকা ইসরায়েলের কাছে দেয়নি হামাস। তালিকা না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু করতে অনীহা প্রকাশ করেন নেতানিয়াহু। সে অজুহাতে যুদ্ধবিরতি রবিবার স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা 3 ঘন্টা পিছিয়ে যায়। আর এই সুযোগে গাজার বিভিন্ন এলাকায় হামলা আর হত্যাযজ্ঞ চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। শুধু গাজাবাসী নয়, যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে খোদ ইসরায়েলিরাও। আর এই সন্দেহ যে অমূলক নয় তার প্রমাণ এই ইসরায়েলি সেনার বক্তব্য থেকে। তিনি জানান, তারা যে কোনো মুহূর্তে আবারও লড়াইয়ে ফিরে যেতে প্রস্তুত। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। পৃথিবীতে এমন এক চাকরি আছে বছরে যার বেতন 4 কোটি টাকার বেশি। বসবাসের জন্য বিশাল রাজপ্রাসাদ, আকাশে উড়ার জন্য পান প্রাইভেট জেট বিমান, ভ্রমণের বরাদ্দ 1 কোটি, হাত খরচ বাবদ 50 লাখ, আর বিনোদনের জন্য দেয়া হয় 20 লাখ টাকা। 24 ঘন্টা পাহারায় নিযুক্ত থাকে দুঃসাহসী মেরিন গার্ড ও সিক্রেট সার্ভিসের চৌকস বাহিনী। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বসে অবিশ্বাস্য এই চাকরিটি করেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ বিশ্বের অন্যতম ক্ষমতাশালী ব্যক্তি হয়েও খাবার দাবারের জন্যই তাকে খরচ করতে হয় বড় একটা অঙ্ক। গ্রোসারি পণ্য কিংবা টুথপেস্ট, সাবান, টিস্যুও তাকে কিনতে হয় নিজের টাকায়। এমনকি ফ্রিতে পান না মধ্যরাতে স্ন্যাক্স কিংবা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। আমেরিকান প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে থাকাকালীন প্রেসিডেন্ট ও তার পরিবারের সবকিছুর খরচ বহন করে মার্কিন কোষাগার। এমন ধারণা প্রচলিত থাকলেও বাস্তবতা মোটেও সেরকম না।
একজন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউসে প্রবেশ করেন, বাসভবন সাজানোর জন্য তাকে দেয়া হয় 1,20,00,000 টাকার মতো একটি বরাদ্দ। প্রেসিডেন্টকে বাসা ভাড়া কিংবা ইউটিলিটি চার্জ দিতে হয় না, তবে ব্যক্তিগত কর্মচারীদের বেতন ভাতা যায় নিজের পকেট থেকেই। বিনামূল্যে ব্যবহার করতে পারেন বিশেষভাবে তৈরি বুলেট প্রুফ লিমুজিন, মেরিন ওয়ান, এয়ারফোর্স ওয়ান, দ্য বিস্টের মতো দুর্দান্ত গাড়ি, জেট বিমান ও প্রাইভেট হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে বিভিন্ন ধরনের ইভেন্টে অংশ নিয়ে থাকেন ফার্স্ট লেডি। সেসব অনুষ্ঠানে তার চোখ ধাঁধানো পোশাক আশাক আর স্টাইলিশ বেশভূষার খরচও দিতে হয় প্রেসিডেন্টের নিজস্ব তহবিল থেকে। রাষ্ট্রীয় ডিনার ও সরকারি সফরের খরচ সরকার বহন করে, কিন্তু কোনো ব্যক্তিগত কাজ যেমন প্রাইভেট পার্টিতে হোয়াইট হাউসের শেফ ও স্টাফদের সাহায্য নিলে সেজন্যও দিতে হয় নির্ধারিত ফি। নজিরবিহীন ক্ষমতা আর আকাশ ছোঁয়া সুযোগ সুবিধা থাকার পরেও আগেকার দিনের রাজাদের মতো আরামদায়ক নয় একজন আমেরিকান প্রেসিডেন্টের জীবন। আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বাৎসরিক বেতন ছিল $25,000। শুনতে খুব কম মনে হলেও 1789 সালের সাথে মূল্যস্ফীতি হিসাব করলে $7 লাখ মতো হতে পারে বর্তমান মূল্যমান। 1872 সাল পর্যন্ত $25,000 ছিল প্রেসিডেন্টের স্যালারি। 1873 সালে $50,000, 1909 সালে $75,000, 1948 সালে $1 লাখ ও 1969 সালে রিচার্ড নিক্সন পেতেন $2 লাখ। 2000 সালে বিল ক্লিন্টনের সময় পর্যন্ত একই ছিল বেতনের পরিমাণ। 2001 সালে জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্সিতে সেটা দ্বিগুণ হয়ে দাঁড়ায় $4 লাখ। অথচ বর্তমানে একজন সাধারণ আমেরিকান বছরে বেতন পান মাত্র $50,000 থেকে $60,000 মতো। বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জীবন অনেকের কাছেই অধরা স্বপ্নের মতো। $4 লাখ বাৎসরিক বেতন ও বিশেষ ভাতা, বাড়তি সুযোগ সুবিধা কাগজে কলমে বড় মনে হলেও তার জীবন অন্য আর 10টা চাকরিজীবীর মতোই। তবে আমেরিকার প্রধান হিসাবে প্রেসিডেন্টের কাঁধে থাকে পাহাড় সমান ভারী দায়িত্ব। শক্তিশালী সামরিক বাহিনী থাকে হুকুমের অপেক্ষায়। তার এক ইশারায় বদলে যেতে পারে পৃথিবীর অন্য প্রান্তের দেশ মহাদেশের ভবিষ্যৎ। এমন ভয়ঙ্কর চাপ নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য যে বেতন পান একজন মার্কিন প্রেসিডেন্ট, সেই টাকা কি আসলেই যথেষ্ট? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির পর ভারত কি তাকে ফেরত দেবে? আর শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে বাংলাদেশের এমন হুঁশিয়ারির পর কি করবে দিল্লি? বিশ্লেষকরা বলছেন এই চুক্তির আওতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো যাবে সেই সম্ভাবনা একেবারেই কম। কারণ ওই চুক্তিতে এমন কতগুলো বিধান বা শর্ত আছে যার যে কোনোটাকে ব্যবহার করে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। নানা আইনি জটিলতা আর মারপ্যাচ দেখিয়ে সেই অনুরোধ ফেলে রাখতে পারে দিনের পর দিন। বিশ্লেষকরা বলছেন গেল প্রায় 50 বছর ধরে ভারতের সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত বন্ধু শেখ হাসিনাকে বিচারের জন্য বা দণ্ডিত হলে শাস্তি ভোগের জন্য বাংলাদেশের হাতে ভারত তুলে দেবে, বাস্তবে সেই সম্ভাবনা একেবারেই নেই বললে চলে। কি এমন বিধান বা শর্ত আছে ওই চুক্তিতে যার জন্য শেখ হাসিনাকে ফেরত পাবে না বাংলাদেশ? বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা হলো, যাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ নাকচ করে দিতে পারবে কোনো দেশ। আর শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো রাজনৈতিক বলে তা খারিজ করে দিতে পারবে ভারত। ফলে শেখ হাসিনাকে বের করে নাও দিতে পারে বন্ধু মোদী সরকার। তবে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির কয়েক ঘন্টা আগে শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির শিবসেনা সদস্য সঞ্জয় রাউত। তিনি বলেন, ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত, আর এটা শুরু করা উচিত শেখ হাসিনাকে দিয়ে। বাংলাদেশিরা শুধুই আতঙ্ক সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন শিবসেনা সদস্য সঞ্জয় রাউত। সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ সন্দেহ করছে হামলাকারী একজন বাংলাদেশি, যদিও এখনো তা প্রমাণ হয়নি। আর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত বলেন, হামলাকারী বাংলাদেশি হলে এর দায় কেন্দ্রীয় সরকারের, আর এর জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করে তার পদত্যাগও দাবি করেন সঞ্জয় রাউত। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই নাটকীয়তার ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের অনুমোদন ছাড়াই জারি করলেন জন্মসূত্রে মার্কিন নাগরিক হওয়ার সুবিধা বাতিলের নির্বাহী আদেশ। মা বাবার বৈধতা থাকুক বা না থাকুক, আমেরিকায় জন্ম নেয়া যে কোনো শিশুকে নাগরিকত্বের অধিকার দেয় দেশটির সংবিধান। অথচ সেই সংরক্ষিত অধিকার ছিনিয়ে নিতে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে নতুন প্রশাসন। কিন্তু সংবিধান বিরোধী এমন সিদ্ধান্ত কি বাস্তবায়ন করতে পারবেন ট্রাম্প? তাকে ঠেকানোর কোনো উপায় আছে? জন্মসূত্রে নাগরিকত্বের সমাপ্তি ঘটলে কি হবে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী ও লাখো বাংলাদেশির ভবিষ্যৎ? কতটা শক্তিশালী মার্কিন প্রেসিডেন্টের হাতে থাকা এক্সিকিউটিভ অর্ডার? নির্বাহী আদেশ বা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে কংগ্রেসকে পাশ কাটিয়ে কেন্দ্রীয় সরকারকে যে কোনো লিখিত আদেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধকালীন সময় ও অভ্যন্তরীণ সংকট মোকাবেলার জন্যই মূলত প্রেসিডেন্টকে এমন ক্ষমতা দেয় যুক্তরাষ্ট্রের সংবিধান। সরকারের উপর ব্যক্তিগত প্রভাব খাটাতে এক্সিকিউটিভ অর্ডার নামক হাতিয়ার ব্যবহার করে থাকেন আমেরিকার রাষ্ট্রনেতারা। এরকম একটি নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমেই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সুবিধা বিলোপ করতে চাইছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সরাসরি প্রভাব পড়বে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স প্রবাহে। ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থী ও দেশটিতে নাগরিকত্বের অপেক্ষায় থাকা লাখো বাংলাদেশি। একই সাথে এর জেরে বিপদে পড়তে পারে খোদ আমেরিকা। এছাড়াও দেশটিতে প্রবেশের ক্ষেত্রে আগের চাইতে কঠিন হবে নানা পর্যায়ে স্ক্রিনিং ও যাচাই বাছাই প্রক্রিয়া। কোনো অবৈধ অভিবাসী কিংবা পর্যটন সহ নানা ধরনের সামরিক ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এমন কেউ সন্তান জন্ম দিলে সেই শিশুকে যেন নাগরিকত্বের কাগজপত্র না দেয়া হয়। ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থাকে এমন নির্দেশ দিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আদেশ জারির ৩০ দিন পর যেসব শিশু আমেরিকায় জন্ম নেবে তাদের মা বাবা কোনো একজনের বৈধ স্ট্যাটাস না থাকলে সেই সন্তানকে দেয়া হবে না মার্কিন পাসপোর্ট ও ভিসা। সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক এমন আদেশ কিভাবে বাস্তবায়ন করবেন ট্রাম্প, সেই বিষয়টি এখনও পরিষ্কার করেনি তার প্রশাসন। মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুসারে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সব ব্যক্তিই হবে দেশটির নাগরিক। নির্বাহী আদেশের মাধ্যমে সংবিধানের এই ধারা বাতিলের চেষ্টা করতে গেলে ট্রাম্প প্রশাসনকে দিতে হবে কঠিন আইনি পরীক্ষা। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারে বিধিনিষেধ আরোপে ট্রাম্পের নির্বাহী আদেশকে এর মধ্যেই চ্যালেঞ্জ করেছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত ২২টি অঙ্গরাজ্য, ২টি শহর ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন। ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে একাধিক মামলা। মামলার বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেলে তখন আরও পরিষ্কার হতে পারে ট্রাম্প প্রশাসনের অবস্থান। তবে অভিবাসন নিয়ে ট্রাম্পের জারি করা একাধিক নির্বাহী আদেশের ফলে কঠিন থেকে কঠিনতর হবে মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ। যুক্তরাষ্ট্রের আইন ও সংবিধান বিশেষজ্ঞদের একটি বড় অংশের ধারণা, কেবল নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিল করতে পারবেন না প্রেসিডেন্ট ট্রাম্প। এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগে না ঠিকই, তবে আইন পাশের মাধ্যমে যে কোনো নির্বাহী আদেশ রুখে দেওয়ার ক্ষমতা কংগ্রেসের আছে। অবশ্য একই সাথে প্রেসিডেন্টকেও দেয়া হয়েছে সেই আইনের উপর পাল্টা ভেটো দেওয়ার এখতিয়ার। সবকিছু মিলে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এর জেরে অচিরেই মার্কিন আদালতে শুরু হবে তীব্র আইনি লড়াই। তবে শেষ পর্যন্ত ট্রাম্পকে থামানো না গেলে তার শাসনামলে প্রবাসী ও অভিবাসন প্রত্যাশীদের জন্য নরক হয়ে উঠবে আমেরিকা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। কথায় আছে, নেড়া একবারই বেলতলায় যায়, কিন্তু চীনা ঋণের ফাঁদে পড়ে দেউলিয়া হয়ে যাওয়া দেশ শ্রীলঙ্কার হয়তো একবারে শিক্ষা হয়নি। চীনা ঋণ নিয়ে সমালোচনার মধ্যেই এবার চীনের সাথে $৩৭০ কোটি চুক্তি করল দিসানায়েকের সরকার। সম্প্রতি চীন সফরে গিয়ে ১৫টিরও বেশি চুক্তি করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। চুক্তিগুলোর অন্যতম লক্ষ্য চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়া। এছাড়াও রয়েছে মুদ্রা বিনিময়, বাণিজ্য, কৃষি, ডিজিটাল অর্থনীতি এবং জলবায়ু সংক্রান্ত চুক্তি।
তবে সবচেয়ে বেশি আলোচনায় আছে শ্রীলঙ্কার হাম্বামটোটায় একটি তেল শোধনাগার স্থাপনের জন্য চীনা কোম্পানি সিনোপেকের সাথে $3.7 বিলিয়ন চুক্তি। হাম্বামটোটায় একটি তেল শোধনাগার নির্মাণের চুক্তি বছরের পর বছর ধরে আলোচনায় থাকলেও এই প্রথমবারের মতো বেইজিং আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার সাথে চুক্তিটি নিশ্চিত করেছে। বলা হচ্ছে এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে এটাই সবথেকে বড় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। যদিও এই হাম্বামটোটা বন্দরের চীনা ঋণের ফাঁদে পড়েই দুঃসহ এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মিডিয়া শাখার পক্ষ থেকে জানানো হয়েছে এই অত্যাধুনিক তেল শোধনাগারটির দৈনিক উৎপাদন ক্ষমতা হবে 2 লাখ ব্যারেল এবং এই উৎপাদনের একটি বড় অংশই রফতানি করা হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে শ্রীলঙ্কার মাটিতে প্রায় 500 একর জায়গা নিয়ে এই প্রকল্প গড়ে তুলবে চীন। ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়াকে তার প্রভাবের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে আসছে। ফলে এই অঞ্চলে চীনা শক্তির এমন উপস্থিতি স্বাভাবিকভাবেই ভারতের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 2017 সালে কলম্বোর পক্ষ থেকে হাম্বামটোটা বন্দরটি বেইজিংয়ের সরকারি মালিকানাধীন একটি সংস্থার কাছে ইজারা দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে শ্রীলঙ্কার পক্ষে যখন ঋণ শোধ করা অসম্ভব হয়ে ওঠে তখনই এ নিয়ে চিন্তা বাড়তে থাকে নয়াদিল্লির। কারণ এক্ষেত্রে চীন যদি সামরিক কারণে বন্দরটি ব্যবহার করতে শুরু করে তাহলে সেটি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। এর আগে শ্রীলঙ্কার জলভাগে গবেষণার কাজে জাহাজ নোঙর করতে চেয়েছিল চীন। তবে ভারতের অভিযোগ ছিল গবেষণার নামে গুপ্তচর বৃত্তি চালাতে পারে চীন। পরবর্তীতে সমালোচনার জেরে 2024 সালের জানুয়ারিতে পরবর্তী 1 বছরের জন্য গবেষণা জাহাজের উপস্থিতি নিষিদ্ধ করে শ্রীলঙ্কা। যদিও তার 2 মাস পরেই জার্মান গবেষণা জাহাজকে নোঙর করার অনুমতি দেয় দ্বীপরাষ্ট্রটি। ফলে পর্যবেক্ষকেরা মনে করছেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় চীনের সাথে শ্রীলঙ্কার এমন ঘনিষ্ঠতা নয়াদিল্লির দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে তুলতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।